নমস্কার, নিউজ লাইভ বাংলা সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আজকে সাফ কথাতে বুঝতেই পারছেন আলোচনা হবে রাজ্য রাজনীতি নিয়ে, কারণ ইতিমধ্যে ভোট মৌসুম এবং আজকে হচ্ছে নমিনেশন দখলের একেবারে শেষ দিন। আর এই নমিনেশন প্রক্রিয়াতে আজকে সকাল থেকে ছিল একেবারে উচ্ছ্বাস সমস্ত কর্মীদের। শুধুমাত্র আমি নির্দিষ্ট শাসক দলের কথা বলবো না, বিরোধীদের মধ্যেও কিন্তু আজকে একই সঙ্গে উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। তবে সব মিলিয়ে রাজ্য রাজনীতি জমে উঠেছে ভোট মৌসুমে আর মাত্র কয়েকটা দিন, তাই এই নিয়ে থাকবে আজকের আমাদের আলোচনা। আমার সাথে পরিচয় করাবো, স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিজেপির পক্ষ থেকে শ্রমিক দত্ত। শ্রমিক দা, স্বাগত। নমস্কার। আমার সাথে ভার্চুয়ালি জুড়ে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই হারান দে, তিনি সাংবাদিক হিসেবে থাকবেন বরাক থেকে, এবং তার সাথে তৃণমূলের প্রতিনিধি আর কিছুক্ষণের মধ্যেই স্টুডিওতে উপস্থিত হবেন, তিনি তৃণমূলের প্রার্থী অভিজিৎ মজুমদার। তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে কংগ্রেস আজকে দিনভর আমাদেরকে প্রতিশ্রুতি দিলেও একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস এই শোতে আসার জন্য একেবারে পিছুপা। সুতরাং এখানেই কি তাহলে ব্যাকফুটে চলে গেল কংগ্রেস? আজকে প্রশ্ন তো থাকবেই কংগ্রেসকে ঘিরে সেই বিষয়ে। তবে আজকের দিনে যে প্রচার কর্মসূচি, যে প্রচার জমে উঠেছে, আমি শুরু করব আলোচনা, কিন্তু তার আগে প্রচারে স্বয়ং বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী এবং তার যে কেন্দ্র রয়েছে জালুকবাড়ি, সেই কেন্দ্র থেকে প্রচারে গিয়ে নিউজ লাইভ বাংলাকে একেবারে বাংলাতে কি বললেন মুখ্যমন্ত্রী, আমি প্রথমেই শোনাবো। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমার সঙ্গে উপস্থিত আছেন। আজ নিজের কেন্দ্রে জন আশীর্বাদ যাত্রা করছেন। স্যার, আপনাকে শুভেচ্ছা প্রথমে জানাচ্ছি নিউজ লাইভ বাংলার তরফ থেকে। স্যার, কেমন দেখছেন জনসমুদ্রে পরিণত? খুবই ভালো। সবাই ঘর থেকে বাইরে আছে, সবাই আমাকে আশীর্বাদ দিয়েছে। আমিও রাইজকে এটাই কথা বলছি কি আপনাদের বিজেপি সরকার আবার বানানোর জন্য আমাকে আশীর্বাদ করুন। আমি যতদূর সম্ভব হয় আপনাকে সেবা করার জন্য চেষ্টা করব। আপনি বলার পর কিন্তু নিজেরা প্রচার করছে, কেউ কিন্তু আপনার জন্য। হ্যাঁ, এরকমই হয় আমার কনস্টিটুয়েন্সিতে, সবাই নিজেই প্রচার করবে। সবাই বলে যে আমাদের জন্য মুখ্যমন্ত্রী না, আমাদের জন্য বিধায়ক না, আমাদের জন্য দাদা, আমাদের জন্য মামা। আমাকে ঘরের ছেলে মতন সবাই মরম করে। ধন্যবাদ স্যার, নিউজ লাইভ বাংলা তরফ থেকে আপনাকে ধন্যবাদ। এই ছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর তিনি আজ এইভাবে নিজের কেন্দ্রে আজ তিনি যেই প্রচার না, তিনি আজ জন আশীর্বাদ যাত্রা, সেই জন আশীর্বাদ যাত্রা তিনি করছেন। আমরা দেখলাম তন্ময় আমাদের প্রতিনিধি তুলে ধরলো একেবারে বাংলাতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। আমি শ্রমিকদার কাছে শুরুতেই যাবো। শ্রমিকদা, এই যে মুখ্যমন্ত্রী আজকে বাংলাতে প্রতিক্রিয়া দিলেন, তার যে ভালো লাগা, তার যে প্রচার, সেটা তুলে ধরলেন। এই যে আজকে নমিনেশনের শেষ দিনেও যেভাবে আমরা দেখলাম গোটা রাজ্যে গিরুয়া ঝড়, এবং আজকে কংগ্রেসের নিউজ লাইভ বাংলার টকশোতে না আসা, সব মিলিয়ে কি এখন থেকে ব্যাকফুটে কংগ্রেস? প্রথমত আমি নমস্কার জানাই আসামের জনগণকে, যে এইভাবে আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য। কারণ এটা সত্যি একটা অপকল্পনীয় একটা পরিস্থিতি, যে যেখানে বিভিন্ন রাজ্যতে দুবার সরকার আসার পরে একটা অ্যান্টি ইনকামবেন্সি আমরা ঢেউ দেখতে পারি, অ্যান্টি ইনকামবেন্সি ঢেউ। আসামে ঠিক উল্টো। আমরা জানি যে, আমরা মনে করি যে জনগণের আশীর্বাদে বা জনগণের ভালোবাসায় আমরা 4 মে একটা ঐতিহাসিক জয়ের দিকে আমরা এগুচ্ছি। আর শুধু বিজেপি নয়, গোটে এনডিএ আমাদের গঠবন্ধনটাই আমরা জয়ের দিকে এগুচ্ছি। সে বিজেপি হোক, এজিপি হোক, বিপিএফ হোক, আমরা তিনজন মিলেই আমরা একটা ভালো ফল আশা করছি। আর একটা ভালো ফল আমরা করব, কারণ আমাদের সাথে মানুষের আশীর্বাদ আছে, মানুষের ভালোবাসা আমাদের সাথে আসে। আজকের দিনটা আমরা যদি সকাল থেকে দেখি, বরাক, ব্রহ্মপুত্র প্রত্যেকটা জায়গায় লাস্ট ডে ছিল নমিনেশনের। গেরুয়া ঢেউ যেভাবে উঠে এসছে বরাক ব্রহ্মপুত্র মিলে, সেটা অকল্পনীয়। কারণ প্রত্যেকটা নমিনেশনে, আজকে আমি সকালবেলা গুয়াহাটি নমিনেশনসে ছিলাম, আমি দেখলাম যে জনগণের এত ভালোবাসা, এত শ্রদ্ধা বা এত আমাদের প্রতি ওদের বিশ্বাস, সেটা আমাদের নিজেরাও বিশ্বাস করতে পারি না যে আমাদের জনগণ আমাদেরকে এত ভালোবাসতে পারে। আর সেটা ভালোবাসা হওয়ার কারণ একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখনো দাঁড়িয়ে বলছেন যে ভালোবাসাটা কিন্তু আমরা কিনে আনি, ওরা আমাদেরকে ভালোবাসা নিজের থেকে দিয়েছেন। আমাদের বিগত 10 বছরের কাজের উপরে ভালোবাসা দিয়েছেন। আমরা যা ভালো কাজ করে গেছি বা আগামী দিন আমরা যা ভালো কাজ করে যাব, আমাদের এই ভালোবাসা আমাদেরকে উৎসাহ দেবে যাতে আমাদের সরকার আরো ভালো কাজ করতে পারে আগামী 5 বছরও। এটা মনে করে আমাদের জন্য একটা বিশাল আশীর্বাদ বলি জনগণের, যে আমাদের জন্য ওরা এইভাবে আমাদের জন্য বেরিয়ে এসছেন রাস্তায় রাস্তায়, সেটা চিন্তার করা যায় না। আপনাদের একটা আত্মবিশ্বাস রয়েছে যে আজকের যে ছবি আপনারা দেখতে পেলেন সেটা ট্রেলার এবং পিকচার আবি বাকি হ্যায়।
পিকচারই বাকি, এবার আত্মবিশ্বাস বলবো না, এটা জনগণই আমাদেরকে আত্মবিশ্বাসটা দিয়েছেন। আমরা নিজেরা আত্মবিশ্বাস বানাইনি যে আমরা এত সিট পাবো, এই করবো সেই করবো, সেটা আমরা কোনোদিনই বলি না, এটা আমরা বলতে চাইও না। কারণ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে জনগণ আমাদেরকে যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব। আর আমরা জানি জনগণ আমাদের সঙ্গে আছেন, জনগণ আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আর বিগত 5 বছর ধরে জনগণ আমাদের সঙ্গেই ছিলেন। কারণ যে ধরনের উন্নয়নমূলক কাজ আমাদের আসাম সরকার করে গেছে, বিভিন্ন ধরনের লাভার্থী স্কিম বলুন, রাস্তাঘাট বলুন, শিক্ষা দিকে উন্নয়ন বলুন, আমাদের হেলথের উন্নয়ন বলুন, প্রত্যেকটা উন্নয়নে আমরা এগিয়েছি। আজকে আমাদের আসাম ভারতের মানে টপ 5 স্টেটসের মধ্যে একটা ডেভেলপিং স্টেটসে বলতে পারে। তো এই জিনিসটা কিন্তু আগে বিগত 10-15-20 বছর আগে কিন্তু এই জিনিসটা ছিল না। আমরা সবাই দেখেছি আসামের আসামের মানচিত্রটা কিভাবে ছিল। পুরো দেশের কাছে আসামটা একটা অন্যরকম পরিস্থিতিতে ছিল। বিভিন্ন ধরনের নকশালবাদী বলুন বা আমাদের যে টেরোরিজম এফেক্টসে বলুন বা ডেভেলপমেন্ট বলুন, ট্যুরিজমে বলুন, কিছুই আমরা কোথাও আমরা দাঁড়িয়েছিলাম না। আমাদের ভারতের মানচিত্রতে আসামটা কিন্তু খুবই একটা নেগলেক্টেড পার্টে ছিল। কিন্তু মোদী সরকার আসার পর থেকে আসাম যে গতি এগিয়ে যাচ্ছে, সেই গতিটা আমরা কোনোদিনও আসামের লোকজন আমরা ভাবতে পারিনি। আজকে আমাদের উন্নয়ন বলুন, আমাদের ইন্ডাস্ট্রিজ বলুন, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বলুন, নতুন নতুন ট্রেন আসছে, নতুন নতুন প্রকল্প আসছে, রোড কানেক্টিভিটি বলুন, রাস্তাঘাট, আপনি গ্রামে যান আর মহাসড়কে যান, প্রত্যেকটা রাস্তাঘাটের যে উন্নয়ন হচ্ছে, হেলথের দিকে যে উন্নয়ন হচ্ছে, এডুকেশনের দিকে যে উন্নয়ন হচ্ছে, নতুন নতুন ইউনিভার্সিটিস খুলছে, কলেজ খুলছে। বিগত আপনার 14 মার্চ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বরাকভেলিতে এসে গেছিলেন। উনি প্রচুর উন্নয়নমূলক কাজের প্রকল্প করে গেছেন। যে এক্সপ্রেস হাইওয়ে বরাকভেলি থেকে ব্রহ্মপুত্র ভ্যালিতে আসবে, যেটা নিয়ে মানে বৃষ্টির দিনে ওখানে ল্যান্ডস্লাইডে লোকজন 24 ঘন্টা থেকে 48 ঘন্টা অবধি লোকের ওখানে ফেসে থাকতে লাগে। তার মানে এক কথায় বলতে পারি যে বিজেপির এই যে উন্নয়নের মডেল এবং তার সাথে বিরোধীদের অস্পষ্ট ভিশন, মানে তাদের কোনো লক্ষ্যই হয়তো নেই। আমি একটু আমার সাথে জুড়ে গেছেন এই মুহূর্তে ভার্চুয়ালি হারান্দা রয়েছেন সাংবাদিক হিসেবে। হারান্দা, এই যে আজকের যে ছবি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে, একদিকে নমিনেশন দাখিলের পর্ব তো চলছে, শাসক বিরোধী সব পক্ষই যে যার মতন ভাবে নমিনেশন দিলেন, কিন্তু এই যে কিছুক্ষণ আগে কংগ্রেসের না আসা বা কোথাও গিয়ে কংগ্রেসের সেরকম আর সেই হম্বি তম্বি দেখতে না পাওয়া, সবকিছুকে কেন্দ্র করে কি মনে হচ্ছে, হাওয়া কি তাহলে সত্যি বিজেপির দিকে? বিজেপির দিকে আছে ঠিকই, কিন্তু এবার একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আছে। কারণ কংগ্রেস পার্টিটা তত সবল না হলেও দুর্বল হয়েছে বিভিন্ন কারণে, কিন্তু বিজেপির এবার প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আছে। বিশেষ করে বরাক উপত্যকায় কিছু ভুলের জন্য তারা 2-1টি সিট কম পেতে পারে। বিশেষ করে যে ক্যান্ডিডেট চয়ন মনোনয়ন যে দিয়েছে তারা 4টি সিটের কথা আমি বলতে পারি, যে 2টাতে তো বিক্ষুব্ধরা বেশ হম্বিতম্বি করেছেন কেন দেওয়া হলো। আর 2টা সিট বিশেষ করে শিলচর এবং করিমগঞ্জে আসা তো নেই তেমন, কারণ ক্যান্ডিডেট যাকে দেওয়া হয়েছে অন্য আরো ভালো ক্যান্ডিডেট ছিল। আর শিলচরে যাকে দেওয়া হয়েছে উনি এক সময় লোকসভা সদস্য ছিলেন। এই লোকসভা সদস্য থাকার সময় উনি খুব একটা কিছু করতে পারেননি আর মিথ্যা আশ্বাস দিয়েছেন। এখানকার একটা শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ ছিল, তাদের চেষ্টায় সৈনিক স্কুল স্যাংশন হয়েছিল, কিন্তু তিনি হঠাৎ একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন যে উনি করিয়েছেন। কিন্তু এরপর উনাদের ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও উনারা সেই সৈনিক স্কুলটা রূপায়ণ করতে পারলেন না, সৈনিক স্কুল প্রতিষ্ঠা করতে পারলেন না। এই উত্তর পূর্বাঞ্চল সামাজিক সংগঠন যেটা সিভিল সোসাইটি শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের চেষ্টায় করা সত্ত্বেও, সে মঞ্জুরি হওয়া সত্ত্বেও তা বরাক উপত্যকায় হলো না। এটা অনেকেই মনে রাখবেন। আর প্রতিষ্ঠান বিরোধী একটা তো থাকবেই। আর এই 2টা ক্যান্ডিডেট চয়ন যেটা ঠিক হয়নি, শিলচরেও তো জিতবে সেই বিজেপির নামে, তো করিমগঞ্জে জেতাটা হয়তো মুশকিল হবে। আরো ভালো ভালো ক্যান্ডিডেট ছিল, শিলচরেও ছিল, কিন্তু উপর থেকে বসিয়ে দেওয়া হয়েছে যিনি এমপি ছিলেন, উনি এমপি হিসাবে খুব একটা কাজ কিছু করতে পারেননি। তার মানে আপনি বলতে চাইছেন যে বিজেপির দিকে হাওয়া থাকলেও বরাক যে পুরোপুরি বিজেপির দখলে সেটা হচ্ছে না 26-এ কোনোভাবেই। কিছুটা সিট আগে এক সময় তো বিজেপির খুবই ছিল, স্থান ছিল এখানে। প্রথম যখন বিজেপি 10টি সিট পায় আসামে, 9টি ছিল বরাক উপত্যকা থেকে, কিন্তু এখন আর সেই নাই। আর যদি বিজেপি না পায় তাহলে কি মনে হচ্ছে সেই সিট বা সেই আসনগুলো কার পক্ষে যেতে পারে?
এটা কংগ্রেস গেলে তো কংগ্রেসের দিকে যাবে, আর তৃণমূল হয়তো দু একটা পাবে। তৃণমূল কি আদৌ আসন পাবে না ভোট কাটবে? না, ভোট কাটবে এবং আসন একটা হয়তো পেয়ে যেতে পারে, কিন্তু কংগ্রেস যে খুব বেশি সিট পাবে তা না, দু চারটে পাবে। কিন্তু আগে যে পজিশন ছিল বিজেপির, সেই পজিশনটা এখন নাই। 5 বছর সত্যি কি তাহলে আগের পজিশন নেই? মানে আপনি বলছেন যে ইতিমধ্যে বিজেপির যে উন্নয়ন, যে উন্নয়নের লক্ষ্য গোটা রাজ্য দেখছে, গোটা দেশ দেখছে, কিন্তু আজকে বরাক থেকে বা বরাকের কথা অন্যরকম শোনা যাচ্ছে। দেখেন বরাক আগের ব্যাপার হচ্ছে যে এখানে 15টা সিট ছিল, আমি আসবো, 2টা সিট কমিয়ে দেওয়া হয়েছে। সেটা আসবো আমি নিয়ে হারান মানুষের খুব- সুমিতা। দেখেন বরাক কখনো উন্নয়নের বিপক্ষে যায়নি, আর আগামী দিনও যাবে না। এই কারণে যাবে না যে বরাক আজকের থেকে আমরা আগেও একটা টক শোতে করে গেছি, বরাক নিয়ে কথা বলেছিলাম। বরাক যখন কংগ্রেস সরকার ছিল আমাদের রাজ্যেতে, তখন বরাকের অবস্থা যা ছিল তার তুলনায় বরাকের অবস্থা এখন হাজার গুণ ভালো পরিস্থিতি আছে। সে রাস্তা বলুন, ঘাট বলুন, উন্নয়ন বলুন, হেলথের দিকে বলুন, শিক্ষার দিকে বলুন, সব দিকেই বরাক উন্নয়ন করে যাচ্ছে। আগামী দুদিন আগেই আমরা জানি যে পাথারকান্দিতে একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি খুলতে যাচ্ছে। সো ক্যান্ডিডেট নিয়ে এখন যেটা কথা বলছেন, ক্যান্ডিডেট নিয়ে আমরা মনে করি যে বিজেপি যা ক্যান্ডিডেট দিয়েছে সে প্রত্যেকটা সবচেয়ে ভালো ক্যান্ডিডেটই দিয়েছে। কারণ ক্যান্ডিডেট সিলেকশন যখন বিজেপি শুধু কংগ্রেসের মতো বা অন্য কোনো দলের মতো টাকা পয়সা নিয়ে ক্যান্ডিডেট সিলেকশন হয় না আমাদের ওখানে ভিত্তির ওপরে ক্যান্ডিডেট সিলেকশন হয়। আর যে ভিত্তি হিসাবে যে ক্যান্ডিডেট আজকে দাদা বলছেন যে শিলচর বলুন বা করিমগঞ্জ বলুন বা যেখানের কথাই উনি বলছেন বরাকভ্যালিতে, আমি একবারও মনে করি না যে কোথাও ক্যান্ডিডেট ভুল সিলেকশন বিজেপি করেছে বলে। বিজেপি সঠিক ক্যান্ডিডেট যার এই মাটিতে যার প্রয়োজন ছিল তাকেই দিয়েছে, আর সেই জিতে আসবে। মানে আপনারা এই ব্যাপারে নিশ্চিত? হ্যাঁ, একদম করা নিশ্চিত। আমি আপনাকে আগেও বলে গেছি, আপনাকে আগের টকশোতে আমি বলে গেছি যে 13টার মধ্যে 13টা আসনে আমরা আশাবাদী যে আমরা 13টা থেকে 13টা আসনে জিতবো। কারণ এই আপনাকে যখন একটু আগে বললাম যে মানুষের যে আশীর্বাদ বা মানুষের যে আমাদের প্রতি ভালোবাসা আছে বা শ্রদ্ধা আছে, সেটা নিয়েই বলছি। আমি আমাদের অন্য কোনো কোথাও গ্রাউন্ড লেভেলে বলছি না, আমি এই গ্রাউন্ড লেভেলে বলছি যে আমরা যা মানুষের থেকে পেয়েছি, মানুষ আমাদের সঙ্গে যেভাবে আছেন, আমি সেই সুবাদেই বলছি যে বরাকভ্যালিতে 13টা আসনের 13টা আসন 10টা আসন বিজেপি পাবে, বাকি 3টা আসন যেভাবে আমাদের মিত্রজোটকে দিয়েছি সেখানে মিত্রজোট দিতে আসবে। আমরা কোথাও কোনো সিট আমরা হারাতে যাচ্ছি না। আনন্দ, তাহলে এই যে বিজেপির যে দাবি যে উন্নয়নকে সামনে রেখে, উন্নয়নকে লক্ষ্য করে তারা জিতে আসবে 13টা আসনে, তাহলে আমি যদি পাল্টা দেখতে যাই, তাহলে কিসের ভিত্তিতে আসন হারানোর ভয় রয়েছে বরাকে? ভয় বললাম না, একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কিছু থাকবেই। যে বললাম যে আগে 15টা সিট ছিল, 2টা কেটে নেওয়া হলো, এছাড়া প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকবে। আর ক্যান্ডিডেট যে নির্বাচন যেটা, সেটা জনমনের জনসাধারণের মতামত নিয়ে করা হয়নি। এই যে শিলচরের ক্যান্ডিডেটকে উপর থেকে বসিয়ে দেওয়া হয়েছে, আর করিমগঞ্জে ভালো ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও দেওয়া হয়নি। তো এটা হলো ব্যাপার। উনি যে দাবি করেছেন 13টা পাবেন, আমার মনে হয় না সিট কিছু কমবে। 8টা 9টার আগে পাবেন না। এনডিএ জোট যেটা 8টা 9টার বেশি পাবে না। এবং যে অগপর যেসব স্থানে রয়েছে, এই দুই জায়গায়ও একটু অসুবিধা হবে, কারণ হাইলাকান্দি, আলগাপুর এবং সাউথ করিমগঞ্জ, এই দুই জায়গায় এজিপির ক্যান্ডিডেট আসা মুশকিল হবে। একমাত্র সোনাইতে জিততে পারে। আনন্দ, এই যে আপনি বলতে চাইছেন যে জিতবে না বা আসনে কোথাও গিয়ে পুরো 13টাই যে আসবে বিজেপির ঝুলিতে, তেমনটা নয়। অন্যদিকে দাঁড়িয়ে বরাকের পাশাপাশি যদি আমি একটু এদিকেও আসি, গুয়াহাটি সহ আমরা যদি ব্রহ্মপুত্রের দিকটাও দেখি, সেক্ষেত্রে বিজেপির হাওয়া কি পালেই থাকবে না উল্টো গতিতে বইবে? না, আমি যতদূর জানি যে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া রয়েছে সর্বত্র, আসামে সর্বত্রই রয়েছে। আগে যতগুলো আসন পেয়েছিল অতগুলো সিট ওনারা পাবেন না, এটা সময়ই বলবে। মানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে এবং তার পাশাপাশি ব্রহ্মপুত্রের ক্ষেত্রেও তার মানে আসন কম হবে বিজেপির 2024-এ, এমনটা কি বলছেন? না, সেটাই। আর একটা জিনিস হলো, বরাকে যে যায় অনেক সময় ক্যান্ডিডেটকে দেখে না, কারণ বরাকের মানুষ একটু হুমজিক্যাল, সেই বিজেপিকে ভোট দেয় নানা কারণে, সেজন্য হয়তো জিতবে। কিন্তু ক্যান্ডিডেট চয়ন অন্তত 2টা সিটে ভালো হয়নি, সেটা সবাই বলছে। ফেসবুকে হরদম লেখা হচ্ছে যাদেরকে কেন দেওয়া হলো, সে হলো ব্যাপার। এই যে লাস্ট মুহূর্তে যদি আমরা দেখি, যারা যারা কংগ্রেসে ছিল
দীর্ঘদিন ধরে তারা বিজেপিতে আজকে যোগদান এবং তারপরে টিকিট পেল, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেস হোক বা বিজেপি হোক একটা কোথাও গিয়ে ক্ষোভ বিক্ষোভের ছবি কিন্তু উঠে এসেছে বেশ কিছু জায়গাতে। তার কি কোনো প্রভাব পড়তে পারে ভোট বাক্সে? এটা মানুষ ভালোভাবে নেয়নি। যেমন দিসপুরে কংগ্রেস আগের দিনে জয়েন করলো, পরের দিন সে নমিনেশন পেয়ে গেল। এটা মানুষ ভালোভাবে নেয়নি, কারণ এখানে অনেক পুরনো বিজেপি কর্মী রয়েছেন, তারা নমিনেশন পায়নি। এটা একদিনে আগে আসলো, সে ঢুকে গেল। এটা ঠিক হয়নি। অন্তত জনগণের সেই মতামত, ভোটারদের সেই মতামত। তাদেরকে এই যে বিজেপি টিকিট দিল, সেটা কি আপনি কেমন ভাবে দেখছেন? সেটা কি ঠিক হলো না সেটা কি বেঠিক? কারণ বিজেপি সিপিএম একটা কেডার, দুটা সিপিএম এর মতো দলগুলো কেডার পার্টি, তারা বিজেপিতে চট করে নিয়ে নেয়, এটা দেখছি প্রায় নিয়ে নেয়, সেটা ঠিক হয়নি। আর আরেকটা জিনিস আমি বলেছিলাম এক জায়গায়, যে বিজেপির যদি খাঁটি মানুষ হয় সে কোনো সময় কংগ্রেসে যাবে না। যেমন কাটিগোড়ার একজন ক্যান্ডিডেট আছে, বিজেপিতে ছিল, সে কংগ্রেসে গিয়েছে। আমি বললাম যে সে বিজেপি জয়েনের কথা বলছেন। আচ্ছা, আমি শ্রমিকদের কাছে যাবো। এই যে ক্যাডার ভিত্তিক দল এবং সেক্ষেত্রে এই প্রদ্যুৎ বরদলাই আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় হয়তো উদাহরণ, বা অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখি ভূপেন বরা, এগুলো কি ঠিক হলো না যেমনটা হরেন্দা বলছেন? দেখেন, ঠিক হলো না, আমরা হলো কি হলো না সেটা তো জনগণ বলবে, কিন্তু আমরা মনে করি না আমরা কোনো ভুল কাজ করেছি। কারণ দেখুন, কংগ্রেসের যদি আপনি বিগত 10 বছর ধরে দেখেন যে কংগ্রেসটা একটা মানে পার্টিকুলার একটা কমিউনিটি বেসড পলিটিক্যাল পার্টি হয়ে গেছে। আমরা জানি যে একমাত্র কংগ্রেসে এখন যারাই ভালো পজিশনে আছে সেটা প্রত্যেকটা কোনো একটা সমষ্টির থেকে আসছে বা কোনো একটা পার্টিকুলার কমিউনিটি থেকে আসছে, পার্টিকুলার রিলিজন থেকে আসছে। এইবার এইখানে যখনই প্রবলেমটা দাঁড়াচ্ছে, আজকে যারা হিন্দুরা যারা আছেন ওরা কংগ্রেসে আজকে সাফোকেটেড ফিল করছেন, এটা চাপে আছেন ওরা। কংগ্রেস কি সংখ্যালঘু দলে পরিণত? অবভিয়াসলি এটা ইউডিএফ এর একটা বি ইউডিএফ টিম বলতেই পারেন আপনি। আসামের যদি বলতে চান, ইউডিএফ এর একটা বি টিম হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস, সে তারা কিছুই না। কারণ বিগত ইলেকশনে ওরা ইউডিএফ এর সাথে হাত মিলিয়েছিল, এই ইলেকশনে ওরা হাত মিলায়নি, কিন্তু নিজেরাই এটা বি পার্ট অফ ইউডিএফ এর হয়ে দাঁড়িয়ে গেছে। তো যখন এটা বি পার্টের ইউডিএফ হয়ে দাঁড়িয়ে যায়, তখন হিন্দু নেতারা যারা থাকেন ওরা ওখানে একটা চাপের সৃষ্টি করে, ওখানে একটা চাপ সৃষ্টি হয় ওদের উপরে। আর এই চাপটা নিয়ে কোনো হিন্দু নেতারা কোনো পলিটিক্যাল পার্টিতে থাকতে চান না। আর আমাদের বিজেপিতে আমরা আগেই বলেছি যে আমরা সবাইকে স্বাগতম জানাতে রাজি আছি, যারা দেশের সঙ্গে হয়ে কাজ করতে পারেন, হিন্দু সমাজের জন্য কাজ করতে পারেন, ওরা সবাই আসতে পারেন। সেটা নিয়ে কোনো বাধা হইতো নেই যে উনি আসতে পারবেন না, উনি আসতে পারবেন বলে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিন আগে বলেছেন যে গৌরববাবু যদি চায় পাকিস্তানের লিঙ্ক ছেড়ে উনি যদি ক্লিন চিট পান উনিও আসেন, কোনো অসুবিধা নেই, কিন্তু উনি আসবেন না। কারণ উনি বানিয়ে নিয়েছেন ওনার দলটাকে একটা মানে মুসলিম প্রধান দল এটা বানিয়ে ফেলেছেন। তো যে কারণে আজকে যদি কংগ্রেস এই পথে হাঁটছে, তো এখানে যারা হিন্দু নেতারা যা ছিলেন ওরা স্বাভাবিকভাবে নিজেকে একটা অপরিস্থিতি জায়গাতে ওরা নিজেকে পড়ে গেছেন। তার জন্য ওদের নিজের জন্য ওরা নিজে আজকে বিজেপিতে এসেছেন। আর বিজেপিতে হ্যাঁ ভালো নেতারা যারা আসেন বিজেপিতে, আমরা ওদেরকে নিচ্ছি, হ্যাঁ ওদেরকে টিকিট দেওয়া কোনো ভুল কাজ করে। দীর্ঘদিন ধরে প্রদ্যুৎ বরদলাই বা ধরুন ভূপেন বরা, দীর্ঘদিনের কংগ্রেস, আজকে তারা বিজেপিতে যোগদান করলো, তারা টিকিটও পেল। জনগণ তাদেরকে কি ভরসায় বা কি ভেবে ভোট দেবে, কংগ্রেসই না বিজেপি? কারণ দীর্ঘদিন ধরে তাদের একটা দলের সাথে পথ চলা, আমাদের দুদিন আগে টিকিট পেল। আমরা কোনো ব্যক্তি বিশেষ হতে আমরা ইলেকশন খেলি না বিজেপি, আমরা এই কি একটা সিম্বলে ইলেকশন খেলি, হলো কি আমাদের লটাস, আমাদের পদ্মফুলের চিহ্নই আমরা ইলেকশনটা খেলি, সে যেই হোক। আর জনগণ যারা ওনাকে ভোট দিতে যাচ্ছে ওরা বিজেপিকে ভালোবেসে ভোট দিতে যাচ্ছে, তো বিজেপি যেখানে থাকবে ওখানে জয় নিশ্চিত। আর জনগণ বিজেপিকে দেখে ভোট দেয়, জনগণ পাবলিক ক্যান্ডিডেট কি আছে না আছে, কারণ বিজেপি ওদের জন্য যা করে গেছে আজকে, আমরা বিগত এত বছর ধরে 10-12 বছর ধরে আমরা ওদের জন্য করে এসেছি মানুষের জন্য, মানুষ সেটা মাথা পেতে আমাদেরকে হাত পেতে নিয়েছেন, মাথা পেতে আমাদেরকে আশীর্বাদ করেছেন। সবটাই বুঝলাম যেভাবে মানে গেরুয়া ঝড় উঠছে, তাতে করে আপনাদের দিকে একটা 80% জনমত রয়েছে, কিন্তু তারপরেও আজকে যে এলাকাতে যে প্রার্থী তাকে তো দেখে জনতা ভোটটা দেবে। দেখেন, কারণ ভবিষ্যতে তো পদ্ম ফুল আসবে না, আসবেন তো সেই ব্যক্তিটা, সেই ব্যক্তি নিশ্চয়ই আসবে, কিন্তু কাজ তো করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। মানে জনপ্রতিনিধির কোনো কাজ নেই? জনপ্রতিনিধির কাজ থাকবে, কিন্তু যা কাজ করবেন আজকে এটা জনপ্রতিনিধি যখন থাকবে, কিন্তু সরকারটা চালাবেন আমাদের বিজেপি সরকারই চলবে। এই যে বিজেপি সরকার যদি উন্নয়নমূলক কাজ করার জন্য ভাবে, আজকে ধরুন আপনি বলছেন যে জনপ্রতিনিধি, আজকে আমার যদি ইন্টেনশন ভালো থাকে, বিজেপি সরকার যদি মনে করে যে আজকে দিশপুরে বলুন বা
তো গুয়াহাটি, সেন্ট্রাল গুয়াহাটিতে বলুন বা বরাক ভ্যালিতে বলুন, আমি উন্নয়নমূলক কাজ করতে যাব, সে উন্নয়নমূলক কাজ করবে। সে সাধারণ মানুষ যেভাবেই হোক, যাকেই ভোট দিক, যেই জিতে আসুক, সরকার যদি আমাদের আজকে বিগত 5 বছর আমরা কি দেখেছি, উন্নয়নটা খালি বিজেপি যারা ক্যান্ডিডেট হয়েছে ওদের বাড়িতে উন্নয়ন হয়নি, উন্নয়ন সমগ্র আসামে হয়েছে। আজকে অরুণোদয় যখন পায় তখন কি খালি বিজেপির লোকই পায়? সবাই পায়, সে মুসলিমই হোক, খ্রিস্টানই হোক, হিন্দু হোক, জৈন হোক, বুদ্ধ হোক, যে হয় সবার থেকে সবাই পায়। তো বিজেপি শুধু উন্নয়নমূলক কাজ একটা জায়গায় কেন্দ্রিক করে উন্নয়নমূলক কাজ করে না, বিজেপি সমগ্র লোকজনের জন্য উন্নয়নমূলক কাজ করে। তার জন্য ক্যান্ডিডেট যেই হোক, ইলেকশন যেই জিতে আসুক, উন্নয়নমূলক কাজ হবেই। কারণ ওরা বিজেপিকে দেখেই ভোট দিচ্ছেন, আর বিজেপি ওখানে প্রতিবদ্ধ যে ওখানে উন্নয়নমূলক কাজ করে দেওয়ার জন্য। আর আমাদের যে সরকার আজকে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যে সরকার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী একজন এইভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সমাজমূলক কাজগুলোকে, যাতে উন্নয়ন ধারা কোথাও আটকাবে না, উন্নয়ন ধারা বয়েই যাবে আসামে। তো তার জন্য না, সেটা উন্নয়ন তো হবেই এবং আপনাদের ভিশন রয়েছে, বিরোধীদের যেরকম নেই সেটা আপনাদের রয়েছে, সেটাও আমি মানলাম। কিন্তু যে সমস্ত লোকগুলো আজকে এসেছে বিজেপিতে শেষ মুহূর্তে, তারা তো একটা দীর্ঘদিনের যেহেতু রাজনৈতিক দলের সাথে ছিল, তাদের একটা আদর্শগত দিক থেকে বা নীতিগত দিক থেকে তো আলাদা আপনাদের থেকে, প্রত্যেকটা দলের নিজস্ব রয়েছে। তার নীতিগত দিক বা আদর্শগত দিকের ক্ষেত্রে আপনাদের সাথে মিলিয়ে চলা দেখেন, স্বাভাবিকভাবে কি অসুবিধা হবে না? ওরা আমাদের সাথে মিলিয়ে চলছেন দেখে ওরা আসতে পেরেছে। যদি আমি কোথাও মিলতে না পারি, আমি কোথায় যাব? আজকে যদি আপনি আমাকে বলুন দাদা আপনি আমার এখানে আসুন, আমি যদি মনে করি যে আপনার এখানে এসে আপনার আদর্শ বা আমার নীতিটা নষ্ট হয়ে যেতে পারে, আমি কেন আপনার এখানে আসবো? আমি ওখানে আসতে পারবো যেখানে আপনি আমাকে ভালোভাবে আদর্শ বা আমার নীতির সাথে আপনার সাথে মেশানো হতে পারবে। তো ওরা বিজেপিতে এসছেন কারণ ওরা জানেন যে ওদের আদর্শ বা নীতি এখানে মিলবে দেখেই ওরা এসছেন। কংগ্রেস ওদের মিলছিল না দেখে ওরা বেরিয়ে এসছেন কংগ্রেস থেকে। তো এটা তো স্বাভাবিক কথা যে যেখানে আমরা ওখানেই যাই যেখানে মানুষ আমাদেরকে সম্মান করে, মানুষ আমাদেরকে ভালোবাসে। তো মানুষ আমাদের নীতি বা আমাদের আদর্শ নিয়ে মানুষ আমাদের কথা বলতে পারবো, সেটা ওখানেই আসছে। তো ওরা বুঝেছেন যে বিজেপি ওদের একমাত্র স্থান যেখানে ওরা আদর্শ নীতি নিয়ে কথা বলতে পারবেন, ওদেরকে মানে সসম্মান ওদেরকে রাখা হবে দেখেই ওরা এখানে এসছে। তার মধ্যে বিজেপির দাবি যে তাদের উন্নয়নকে সামনে রেখে বা উন্নয়নকে লক্ষ্য করিয়ে নাকি বিরোধীরা তাদের দলে শামিল হচ্ছে। অন্যদিকে আসন কমতে পারে হাওয়া বিজেপির দিকে থাকলেও, এমনটাই দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষক বা সাংবাদিক হিসেবে হরেন্দা। আমি আবারও যাব হরেন্দা, এই যে বক্তব্য উঠে আসছে সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে যদি এটাই যদি ট্রেলার হয়, তাহলে বিজেপি এটাও বলছেন যে পিকচার এখনো বাকি রয়েছে, তারা যে 26-এ আরো বিপুল সংখ্যায় ক্ষমতায় আসবে সেটাই দাবি। তো ওভারঅল কি মনে হচ্ছে? না, সেটা দাবি করছেন বটে, সেটাতে এখনো তো নির্বাচন হবে, তারপর রেজাল্ট বেরোবে, তখন বোঝা যাবে। কিন্তু এটা কিন্তু একটা অধপতন বিজেপির ক্ষেত্রে আমি বলবো, একজন আম জনতার পক্ষে বলবো, যে এই যে বাইরের থেকে কাল পরশু একজন লোক দল ছেড়ে চলে এলো, ওকে স্থান দিয়ে দিলাম, নমিনেশন দিয়ে দিলাম, আর আমার এখানে বিজেপিতে যে ছোটবেলা থেকে কাজ করছে, ওর বাবা কাজ করছে ক্যাডার, তাকে বঞ্চিত করলাম। সেটা ঠিক নয়, সেটা মোটেই ঠিক নয়। এবং যারা এসছে, যারা দু একজন ইদানিংকালে এসছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তো কাজেই সেটা ঠিক হয়নি, কারণ বিজেপির প্রতি আমাদের বিজেপির ক্ষেত্রে একটা সমস্যা, ভোট বাক্সে সমস্যা হয়ে দাঁড়াবে। এবং মানুষ দল দেখে হয়তো দিয়ে দেবে, মানুষ না দেখে দল দিয়ে দেবে, কিন্তু এটা সুদূরপ্রসারী একটা ফল হবে, এটা ওভাবে ঠিক হয়নি। বেশ, ভোট পেলেও তার মানে তা সুদূরপ্রসারী হবে না। আমি এই প্রশ্নে আসবো বিজেপির কাছে পাল্টা, তবে এই মুহূর্তে আমি রামধনের কাছে একটু চলে যাব। তবে তার আগে জানিয়ে রাখবো আমার সাথে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন আমার আরেক অতিথি, তৃণমূলের থেকে তিনি প্রার্থী গুয়াহাটি সেন্ট্রালের অভিজিৎ মজুমদার। অভিজিৎ, স্বাগত। নমস্কার। আমি একটু রামধনের কাছে যাবো। রামধন, এই মুহূর্তে আজকে সকাল থেকে তুমি আমাদের যে ছবি তুলে ধরছিলে যে নমিনেশন ফাইলিং চলছে এবং একটা গেরুয়া ঝড় যেমনটা তুমি দেখাচ্ছিলে, কি মনে হচ্ছে আজকের যে আলোচনা চলছে সেক্ষেত্রে বিজেপি আসন পেলেও কোথাও গিয়ে সব আসন বিজেপির আসছে না বরাকে, এমনটাই দাবি। তোমার সারাদিন ফিল্ডে থেকে কি মনে হচ্ছে? বিধানসভা নির্বাচন একেবারে কাছে, কারণ আজকের দিনে সেটা মনোনয়নপত্র দাখিল এই অন্তিম দিনে প্রতিটি প্রান্তে বিজেপির প্রার্থীরা যারা মনোনয়ন লাভ করেছে তারা নিজের শক্তি প্রদর্শন করেছে আজকের দিনে, এবং সকলের শক্তি প্রদর্শন কথা যদি আমরা উল্লেখ করি, বিশেষ করে আমি উল্লেখ করবো হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের কথা। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস, এবং ডক্টর মিলন দাসের যে আজকের শক্তি প্রদর্শন, সেই শক্তি প্রদর্শনে এক প্রকার হাইলাকান্দি
শহর কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছিল। হাইলাকান্দি লক্ষ্মী শহর থেকে একেবারে জেলা আয়ুক্ত কার্যালয় পর্যন্ত প্রায় হাজার মানুষ কিন্তু একত্রিত হয়েছিলেন, বের হয়ে এসেছিলেন। এই র্যালিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, এবং এই আসনে কিন্তু রয়েছে রাজনৈতিক জল্পনা আছে আজকের দিনে উল্লেখ করতে হবে, কারণ এখানে বরাক উপত্যকার প্রভাবশালী নেতা মন্ত্রী অর্থাৎ প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পুত্র এই আসন থেকে কংগ্রেসের প্রার্থিত্ব লাভ করেছেন, মনোনয়ন দাখিল করেছেন আজকের দিনে। এবং এখানে কিন্তু নাটকীয় মোড় দেখা গেছে, কারণ পিতা রয়েছেন বিজেপিতে এবং পুত্র কংগ্রেসের প্রার্থী, এবং এই একই করে রাজনৈতিক সমীকরণ টোটালি পরিবর্তিত, কারণ বাবা বিজেপির হয়ে যদিও মাঠে নেমেছেন, পুত্র কংগ্রেসের হয়ে নির্বাচনে বা মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। এবং আজকের দিনে যখন প্রথম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া হাইলাকান্দিতে এসে পৌঁছান, সেই সময় দেখা যায় মিলন দাসের প্রথম সভায় গিয়ে যোগ দেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, অর্থাৎ হাইলাকান্দির যিনি কংগ্রেসের প্রার্থী তার বাবা, অর্থাৎ বরাক উপত্যকা প্রভাবশালী মন্ত্রী প্রাক্তন গৌতম রায়, এবং তার পরবর্তীতে সেই বিজেপির সবাই কিন্তু থাকেন গৌতম রায়। এবং এবার কথা উঠেছে যে একই গড়ে দুই দলের, অর্থাৎ বাবা চলছেন বিজেপির আদর্শে এবং পুত্র কংগ্রেসের আদর্শে ফিরে আমি রামধন একটু থামাবো, আমি এই প্রসঙ্গে একটু আসবো বিজেপির কাছে। শ্রমিকদা, এই যে পিতা পুত্রের যে আজকে পারিবারিক যে রাজনীতি দেখতে পাচ্ছি বরাকের বুকে, সেক্ষেত্রে যথেষ্ট জমে উঠেছে। এই ক্ষেত্রেও ছেলে এক দল, বাবা আরেক দল, একই বাড়িতে দুটো ভিন্ন আদর্শ। কি মনে হচ্ছে কোনো প্রভাব পড়বে না? মোটেই কোনো প্রভাব পড়বে না। এই কারণে পড়বেন না যে রাহুল রায় বিগত কয়েক বছর ধরে ইলেকশন খেলছেন, কোথাও উনি জিততে পারেননি। হ্যাঁ, উনি আজকে 2006 আমার যতটুকু মনে হচ্ছে 2006 উনি আলগাপুর থেকে ইলেকশন দিয়েছিলেন কংগ্রেসের টিকিটে। তারপরে উনি 2-3 বার আরো প্রচেষ্টা করে গেছেন, বিভিন্ন সিট। গত বছর উনি উদারবন থেকেও খেলেছেন, উনি উনার স্ত্রী দুজনেই খেলেছেন, তাতেও উনি ভুরাডুবি হয়েছে উনার। তো উনি প্রভাব পড়ার মতো উনি নেই, কারণ আমরা যা ক্যান্ডিডেট দিয়েছি সেটাই দেখুন, সেটাই বিজেপির একটা বিশাল উন্নয়নের ব্যাপার চলে আসছে। বিজেপি খালি উন্নয়ন নিয়ে কথা বলেন, আমরা নতুন প্রজন্মকেও আমরা উঠিয়ে দিই। আমি রামধনকে আবারও জানতে চাইবো, ডক্টর মিলন মজুমদার একটা নতুন প্রজন্মর নেতা, ওখানে আমরা টিকিট দিয়েছি একটা নতুন প্রজন্মের ছেলেকে। এবং কংগ্রেসের মানে কিরকম দুর্ভাগ্য দেখুন যে ওরা ভালো ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না, দেখে ওরা আজকে বাধ্য হয়ে রাহুল রায়কে হাত জোর করে টিকিট দাঁড়া করাতে বাধ্য হয়েছে ওখানে। তো সেটা নিয়ে কিছু বলার নেই, ওখানে প্রভাব পড়ার কিছু নেই। রামধন, কি মনে হচ্ছে আজকে বিজেপি দাবি করছে যে এই যে পরিবারতান্ত্রিক যে রাজনীতি বরাকে চলছে তার কোনো প্রভাব পড়বে না ভোট বাক্সে? তুমি সারাদিন যেহেতু ফিল্ডে ছিলে, তুমি সব থেকে বেশি পাবলিক পালসটা বুঝতে পারবে যে মানুষ কি বলতে চাইছেন। কি মনে হয় রামধন? বিশেষ করে যদি আমরা বলি এই আসনটা হয়েছে, অর্থাৎ সমষ্টি পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশনে এই আসন হচ্ছে সংখ্যাগুরু বিশিষ্ট আসন, অর্থাৎ এখানে বিশেষ করে বেশিরভাগ মানুষও রয়েছেন হিন্দু বিভাগ। এবং এখানে কংগ্রেস, অর্থাৎ হাইলাকান্দিতে আমরা এর পূর্বে বলেছিলাম কংগ্রেস এক প্রকার অস্তিত্বহীন, কারণ কংগ্রেস কার্যালয়ে দুদিন পর কিন্তু মারপিটের কাণ্ড ইলেকশন আসলে, অর্থাৎ নির্বাচন আসলে কংগ্রেস ভবনে এক প্রকার হাই হুলস্থুলের সৃষ্টি হয় এবং বিজেপির মধ্যে একটি শান্ত শৃঙ্খলা বজায় থাকে। এবার তখন এই আসন একেবারে হিন্দু ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ প্রায় 2 লক্ষ ভোটার রয়েছে হিন্দু ভোটার এখানে, এবং সংখ্যালঘু ভোট যদি বলি আমরা এখানে প্রায় 70,000। এবং এই জায়গা দাঁড়িয়ে যদি আমরা দেখি বা আজকের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন দেখলে বোঝা যায় যে এখানে বিজেপির ঘাঁটি কিন্তু শক্ত রয়েছে, কারণ প্রায় হাজার মানুষ কিন্তু এই যে শক্তি প্রদর্শনে ছিলেন, অর্থাৎ মিলন দাস হাজার মানুষকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। সেই জায়গা দাঁড়িয়ে রাহুল রায়ের আমরা যদি সেই যাত্রা দেখি, সেই যাত্রায় কিছু সংখ্যক সংখ্যালঘু লোকের সংখ্যা কিন্তু সেখানে বেশি দেখা গেছে। এবং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু যেহেতু মানুষ একেবারে বা ভোটার একেবারে কম, প্রায় 70,000 মতো রয়েছে, কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে যদি আমরা সেখানে হিন্দু ভোটারের কথা চিন্তা করি বা দেখি, সেই জায়গা দাঁড়িয়ে হাইলাকান্দির এই আসনে হিন্দু ভোটার আজকের এই রাহুল রায়ের যদি আমি এই যে শক্তি প্রদর্শনের বা র্যালির কথা উল্লেখ বলি, সেই র্যালিতে অনেকটা কম দেখা গেছে বিজেপির চেয়ে। অর্থাৎ একদিকে বলতে হবে যে এই আসনে ডক্টর মিলন দাস অর্থাৎ বিজেপির ঘাঁটি শক্ত রয়েছে, কারণ মিলন দাস যুব নেতা এবং যুবকরা বিশেষ করে মিলন দাসকে পছন্দ করছেন। তার পাশাপাশি যারা নীতি আদর্শে মানেন, নীতি আদর্শ যারা মানেন, তারাও কিন্তু মিলন দাসকে এক প্রকার
সমর্থন করছেন এবং সকলেই মিলন দাসের হয়েই কথাবার্তা চালাচ্ছেন। যদিও রাহুল রায় প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পুত্র এবং পিতা পুত্রের এই কথা বা এই কাহিনী তো রয়েছেই বটে, কারণ তার একই ঘরে দুই দলের হয়ে কাজ করছেন, একজন প্রার্থীও এবং গৌতম রায় রয়েছেন বিজেপির। যদিও গৌতম রায়ও রাহুল রায়ের জন্য প্রকাশ্যে কোনো সভা সমিতিতে আসতে পারছেন না, কারণ সেখানে বিজেপির নীতি আদর্শের কথা থাকছে। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র থেকে রাহুল রায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে হিমশিম খেতে হয়, কারণ এখানে বাবার যে সাপোর্ট, সেই সাপোর্ট কিন্তু রাহুল রায় ঠিক মতো পাবেন না বলে আশা করছেন হাইলাকান্দি। রামদান, এই যে কংগ্রেস বিজেপি তো গেল, এর পাশাপাশি হাইলাকান্দি বা পুরো বরাক জুড়ে যদি বলি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে তুমি যদি এআইইউডিএফ এর কথা বলো বা তুমি তৃণমূলের কথাও যদি বলো, ইতিমধ্যে তৃণমূল বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে বরাকে, তাদের অবস্থা কেমন? দেখো, বরাক উপত্যকার রাজনৈতিক বিশ্লেষকরা যারা রয়েছেন তাদের মত যেটা রয়েছে যে বরাক উপত্যকা তৃণমূল কংগ্রেস এই যে দল, এই দল পশ্চিমবঙ্গে যতটুকু দাপট দেখেছিল অসমে তার অস্তিত্ব তেমন নেই। বা বরাক উপত্যকায় কিন্তু কেবলমাত্র সুস্মিতা দেব যে সাংসদ রয়েছেন রাজ্যসভা, তিনি রয়েছেন এবং তেমন মানে হেভি ওয়েট কোনো নেতা নেই এই আসনে, এবং হেভি ওয়েট নেতা না থাকার ফলে বরাক উপত্যকায় তৃণমূল কংগ্রেস কোনো আসন জয় করতে পারবে না বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত রয়েছে। এবং যদি কি মনে হচ্ছে বরাকে বা গোটা রাজ্যে তৃণমূলের সেরকম কোনো ফেস নেই সুস্মিতা দেব ছাড়া, তাহলে কি আপনারা আসন পাবেন না? আমরা টোটাল 23টা আসনে প্রার্থিত্ব দিয়েছি। আমি মনে করছি যে 20টা আসনে আমরা জেতার জন্যে আমরা নিজেরা প্রধান বিরোধী দল হয়ে থাকব, আর ভবিষ্যতে আমরা আসামের প্রধান বিরোধী বা শাসন ক্ষমতা তৃণমূল কংগ্রেস দখল করবে। তৃণমূল কংগ্রেসে আপনি জানেন যে শেরওয়ান আলী জয়েন করার পরে আজকে তার নমিনেশনে না হলেও 50,000 মানুষ জড়ো হয়েছিল। আমার নমিনেশনে, আমি যে গুয়াহাটিতে আজকে নমিনেশন দিয়েছি, আমার নমিনেশনে আপনার দেখবেন বিজেপির যত লিডার নমিনেশন দিয়েছে তার থেকে মোটামুটি আমি বেশি সংখ্যক, মানে মোটামুটি আজকে আমার নমিনেশনে 2000 মানুষ জড়ো হয়েছিল। আর 2000 মানুষের ভেতরে সবচেয়ে আমার স্যাটিসফাই সেটা হচ্ছে যে 50% মহিলা, প্রায় 1000 মহিলা আপনার মোটরসাইকেল ছিল, স্কুটি নিয়েছিল কিছু না হলেও 50টা, আপনার গাড়ি ছিল প্রায় 25টা, মানে পায়ে হেঁটেছিল প্রায় কয়েক হাজার লোক। তো স্বতঃস্ফূর্তভাবে গুয়াহাটি শহরের ওপর দিয়ে তৃণমূল কংগ্রেস আজকে তরফিয়েছে। আর আপনাকে বলে রাখতে পারি যে সেন্ট্রাল গুয়াহাটি এটা আমার খুব পুরনো জায়গা, আমি আগে ওয়েস্ট গুয়াহাটির হয়ে কাজ করেছিলাম, যার জন্য ওয়েস্ট গুয়াহাটির একটা পার্ট এবং ইস্ট গুয়াহাটির একটা পার্ট নিয়ে সেন্ট্রাল গুয়াহাটি, এবং সেন্ট্রাল গুয়াহাটির ভোটাররা আজকে যা বুঝলাম যে তারা কিন্তু ঠিক করে ফেলেছে যে এবার তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসবো আর অভিজিৎ মজুমদারই আমাদের এমএলএ হয়ে আমাদের সঙ্গে ঘরে ঘরে থাকবে। আমি শ্রমিকদারও নেব পাল্টা এবং তার সাথে আমি হারানদারও বক্তব্য চাইবো। শ্রমিকদা, তৃণমূলের আজকে নমিনেশনে বা শেরমান জমা দেওয়ার পর বিজেপির থেকেও বেশি ভিড় হচ্ছে। আমি প্রথমে আমার দাদা অভিজিৎ দাকে আমি শুভেচ্ছা জানালাম, কিন্তু দুঃখের বিষয় এটা যে আমাদের দাদা যা বলছেন যে উনি আগামী দিনে এমএলএ হয়ে আসবেন, সেটা হয়তোবা ওনার কাছে স্বপ্নই থাকবে, কারণ কিন্তু মানুষের আমি বলছি না, কিন্তু এটা পাবলিক বলছে। আর সবচেয়ে বড় কথা কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের পাবলিক তো পড়ে বলছে, আপনি আগে বললেন পাবলিক তো আপনারা একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদের যারা ভোটার তারাই কিন্তু বিজয় গুপ্তাকে বিহারি বলে কথাটা হলো গিয়ে যে আপনি হয়তো আপনার নিজের নমিনেশন নিয়ে ব্যস্ত ছিলেন দেখে আপনি হয়তো খানাপাড়া ফিল্ডে আসেন, খানাপাড়া ফিল্ডে আসে আপনি ঠিকই দেখতে পারতেন যে আমাদের যে গেরুয়া ঢেউ ছিল সেটা প্রত্যেকটা মিডিয়াতে প্রত্যেকটা কভারেজ কত রাস্তাঘাটে মানুষ দেখেছে গেরুয়া ঢেউ কিভাবে ছিল আজকে নমিনেশন। আপনি 2000 ভোটার, আপনার 2000 যে লোক সমর্থক নিয়ে যে আপনি যখন নমিনেশন দিতে গেছেন তার থেকে 10 গুণ বেশি সমর্থক গেছে বিজেপি নমিনেশন। যেহেতু একজন বিহারি কারণে আপনাকে আমি শুভেচ্ছা আগেই দিলাম, শুভেচ্ছা থাকলো আপনার জন্য, কিন্তু আপনার ওখান থেকে জিতার আশাটা আমার মনে হচ্ছে এটা স্বপ্ন, কারণ ওখানে জনগণ আজকে বিগত 30 বছর ধরে এজিপি কে ভোট দিয়ে গেছে,
সেখানে বেশ, MLA আমি হয়। তাহলে আগামীতে ওরা আরেকটু বিজেপিকে হারানদাকে ভোট উত্তর দেবে, দেবো। কারণ ভোটটা দেওয়ার জয়লাভ কারণ করবে। এটা না যে তৃণমূল বলে কথা না, তৃণমূলের কোনো ভিত্তি নেই আসে, আমরা সবাই জানি তৃণমূলের কোনো ভিত্তি নেই আসে। আমি একটু যে হারানদার একজন কাছে নেতা যাবো। আপনাদের আছেন ঘোষণা ঘোষণা করে দেন, যে উনিও তার জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে ওইখানে নির্বাচিত হয়ে যান, উনি পশ্চিমবঙ্গে আসাম থেকে নির্বাচিত হয়ে যাননি। তিনটে আজকে ইয়ে হয়েছে। তৃণমূলের যদি ভিত্তি হতো আসামে, তাহলে উনি রাজ্যসভা যে সিট সুস্মিতা দেব যে দাঁড়াচ্ছেন বা জিতছেন, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সিট, সেটা কিন্তু আসামের সিট নয়। যদি ভিত্তি হতো, যদি এর তো জন্যই- ভিত্তি এর এটাই জন্যই প্রমাণ তো দিচ্ছে যে এটা আপনাদের কোনো দিদির- ভিত্তি নেই, তৃণমূলের তার কোনো জন্যই ভিত্তি আপনারা নেই, বাধ্য বিজেপি দাবি হয়ে করছে, অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূলের দাবি থেকে তারাই রাজ্যসভা মেন সিট বিরোধী করাতে দল চেষ্টা হিসেবে করছে। রাজ্যে ক্ষমতায় গর্ব যে আসবে। পশ্চিমবঙ্গ আমি একটু থেকে হারানদার কাছে যাবো। সুবিধা হারানদা, থেকে আজকে কি করেছে তৃণমূল রাজ্যসভা? 23টা আসনে প্রার্থী দিয়েছে, তার মধ্যে 20টাতেই জয়ী হবে বলে আত্মবিশ্বাস রয়েছে তৃণমূলের। হারানদা, রাজনৈতিক প্রেক্ষাপট কি বলছে? আমি বলছি হুম। তৃণমূলের যে ভিত্তি নাই এ কথাটা ঠিক, এবং আসামের বাঙালিদের মধ্যে তৃণমূলের একটুও প্রভাব নেই। কারণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলবো যে মিসরুল করেছেন, সেই পুলিশ কর্মচারীদের নিয়ে যেভাবে কাজ করেছেন, নির্বাচনে করেন, এতে এখানকার বাঙালিরা অন্তত যারা পশ্চিমবঙ্গের খোঁজখবর রাখে এরা বীতশ্রদ্ধ। কাজেই তৃণমূল একটা বা দুটা সিট পেতে পারে হয়তো বাই চান্স, যেমন মেঘালয়েরা পেয়ে যায়, তাই বলে কি মেঘালয়ে তৃণমূলের কোনো সমর্থন আছে? ওই ক্যান্ডিডেট দেখে পেয়ে যায়। এখানে একজন মেঘালয় তো তৃণমূলে এবারে একজন আছে, ইয়ে করছিল, একজন আছেন মিনিস্ট্রি দুলু আহমেদ বলে, ওর একটু প্রভাব রয়েছে, কিন্তু এবার ইলেকশনে দাঁড়িয়েছেন কিনা জানি না। এই হলো আমার বক্তব্য তৃণমূল সম্পর্কে। বেশ, আমি একটু রামধনের কাছে চলে যাব। একেবারে রামধনকে আমি লাস্ট প্রশ্ন জিজ্ঞাসা করব। রামধন, হাইলাকান্দি বা বরাকের রাজনীতি কিন্তু এবারে 26-এ যথেষ্ট জমে উঠেছে এবং হট কেক বলতে পারো। তার মধ্যে আরেকটি আসন হচ্ছে আলগাপুর কাটলিছড়া। যে আলগাপুর কাটলিছড়াতে নিজাম, সুজাম, জাকির, এই যে তিনজনের লড়াই বা ত্রিমুখী লড়াই, তার সাথে রয়েছে কংগ্রেসের সংখ্যালঘু ভোট। দেখো, আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্র সত্যি, সেখানে তিনজন বিধায়ক, অর্থাৎ হাইলাকান্দির 3 বিধায়ক, একই দলের 3 বিধায়ক একই আসন নিয়ে তারা লড়াই করছেন। অর্থাৎ সংখ্যা গরিষ্ঠ অঞ্চল যদি বলি বা সংখ্যাগরিষ্ঠ আসন যদি বলি আমরা, হাইলাকান্দির জেলার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড়। সেখানে প্রচুর সংখ্যক মুসলিম ভোট রয়েছে, এবং এই আসনে কিন্তু এবার ঝাঁপিয়ে পড়েছেন হাইলাকান্দির 3 বিধায়ক। অর্থাৎ নিজের দল থেকে দাঁড়িয়েছেন 2 জন, নিজামুদ্দিন চৌধুরী এবং সুজামুদ্দিন লস্কর, এবং অগপ থেকে দাঁড়িয়েছেন সেই জায়গায় জাকির হোসেন লস্কর। আজকের দিনে এই 3 জন বিধায়ক কিন্তু নিজের মনোনয়ন দাখিল করেছেন, এবং দেখা গেছে সেই জায়গায় সকলেই নিজের নিজের সমর্থক নিয়ে এক প্রকার মিছিল করেছেন, র্যালি করেছেন হাইলাকান্দিতে মনোনয়নপত্র দাখিলের পূর্বে, এবং তারা সকলেই নিজে নিজে কিন্তু এক ধরনের তারা মনে করে নিয়েছেন আজকের দিনে যে তারাই এবছর যদি নিজামের কথা বলি, আমি নিজামুদ্দিন চৌধুরী কিন্তু তিনি বলছেন যে এই বছরের নির্বাচনে আলগাপুর কাটলিছড়া বিধানসভা থেকে তিনি প্রচুর ভোটে জয়যুক্ত হবেন। সেই জায়গাতে সুজামুদ্দিন লস্করের কিন্তু একই করছে। জাকির হোসেন লস্করের কথা যদি আমরা উল্লেখ করি, জাকির হোসেন লস্কর কিন্তু বলছেন যে বিজেপির উন্নয়নে, অর্থাৎ এনডিএর উন্নয়নের গান গাইয়েও তিনি এই বৈতরণী পার হবেন। এখন দেখার বিষয় আলগাপুরের মানুষ কার পক্ষে ঝুঁকে, কারণ সেখানে কংগ্রেসও রয়েছে, কংগ্রেসের প্রার্থী রয়েছে জুবের নাম, এবং জুবাইরের নামকে নিয়ে কিন্তু বেশ কদিন ধরে হাইলাকান্দির আলগাপুর কাটলিছড়া অঞ্চলে এক প্রকারের বিতর্ক দেখা গেছে। সেখানে অনেকটা জায়গা জুবেরের নামের প্রতিকৃতি মানুষ জ্বালিয়েছে, অর্থাৎ দাহ করেছে, এবং অনেকেই বলেছেন যে জুবাইরের নাম হচ্ছে বহিরাগত প্রার্থী, এবং বহিরাগত প্রার্থীকে এই হাইলাকান্দি আলগাপুর কাটলিছড়া কেন্দ্রে বসানো হয়েছে। যদিও জুবেরের নাম এর প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেছেন যে তিনি হাইলাকান্দির আলগাপুরের বাসিন্দা, যদিও তিনি পড়াশোনার ক্ষেত্রে গুয়াহাটিতে রয়েছেন, কিন্তু আলগাপুর কাটলিছড়া যারা বাসিন্দারা রয়েছেন তাদের মনে কিন্তু একটা কথা স্পষ্ট হয়ে রয়েছে আজকের দিনে, বা তাদের মানসিক যে চিন্তাধারা বা যে চিন্তা তাদের মধ্যে এসেছে যে জুবাইরের নাম গুয়াহাটির বাসিন্দা, এবং হাইলাকান্দির সঙ্গে তার তেমন কোনো পরিচয় নেই, হাইলাকান্দির তার কোনো সম্পর্ক নেই, তিনি দীর্ঘদিন ধরে সেই অঞ্চলে বাস করছেন, এবং হাইলাকান্দির জন্য বা আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের জন্য তিনি হচ্ছেন বহিরাগত প্রার্থী। এবং সেই জায়গা, সেই রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা দেখি, তাহলে জুবাইরের নাম কিন্তু এই আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্র থেকে সুপার ফ্লপ পেতে পারেন, কারণ সেখানে মানুষ এক প্রকার তাকে চাইছেন না বলতে চলে, এবং
যদি সুজামুদ্দিন লস্করের কথা বলি, তার ব্যক্তিগত বুট রয়েছে অনেকই, সেই বুট হচ্ছে তার ভরসা। জাকির হোসেন লস্করের কথা যদি বলি, তারও রয়েছে ব্যক্তিগত বুট এবং পকেট বুট যেটাকে বলে, এবং নিজামুদ্দিন চৌধুরীর ক্ষেত্রেও একই কথা। এবং আজকের দিনে যদি সেখানে জাকির হোসেন লস্করের কথা বলা হয়, তাহলে এনডিএ সমর্থিত প্রার্থী অর্থাৎ সেই আসনে প্রায় 45,000 হিন্দু বুথ রয়েছে, সেটা হয়তো তার ক্ষতি হবে। এবং যে মাইনরিটি বুথ বা সংখ্যালঘু বুথ, সেটা ডিভিশনের মাধ্যমে যখন কাটাকাটি হবে, সেই জায়গায় হয়তো শেষ হাসি জাকির হোসেন হাসতে পারেন। সেটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা আজকের দিনে হাইলাকান্দিতে আলোচনা করতে বা চর্চায় রয়েছে। সুপ্রীতি, বেশ, তিন রাজনৈতিক দলের মধ্যে আমরা দুজন রাজনৈতিক দলকে পেয়েছি, কংগ্রেস আসেনি আজকে, শুরু থেকেই তারা ব্যাকফুটে। আমি একটু অভিজিৎদার কাছে যাব। অভিজিৎদা, নমিনেশন জমা দিলেন এবং আপনারা জয়ের ব্যাপারে আপনি বিশেষ করে যথেষ্ট আশাবাদী রয়েছেন, কিন্তু আপনি যে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেন্ট্রাল গুয়াহাটি, আপনি একজন বাঙালি এবং অন্যদিকে আপনার যে প্রতিদ্বন্দ্বী রয়েছে বিজয় গুপ্তা বিজেপির হয়ে, কি মনে হচ্ছে এজেপিও রয়েছে সেই জায়গাতে, এই যে বাঙালি অসমিয়া, কোথাও গিয়ে কি সেই জায়গাতে ভোট ভাগাভাগি হতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে সেন্ট্রাল গুয়াহাটিতে যার টিকিটটা পাওয়ার কথা ছিল, আজকে 6 বারের এমএলএ আমাদের রমেন্দ্রনারায়ণ কলিতা সাহেব, উনি কিন্তু টিকিট পাননি। এর জন্য আমারও সহানুভূতি আছে ওনার ওপর। আমিও চেয়েছিলাম যে পুরনো মানুষ, যাতে এত দিনের একজন এজিপির লিডার এবং এমএলএ 6টা টার্মস ধরে জিতেছে, তাকে টিকিটটা দেয়নি। এটা তাদের ইন্টারনাল ব্যাপার। এবার বিজেপি টিকিট দিল ঠিকই, বিজেপি তো সবসময় বলে যে আমাদের ভূমিপুত্রকে টিকিট দেওয়া উচিত, এটা আমিও মনে করি। কিন্তু ভূমিপুত্রকে টিকিট না দিয়ে যদি একজন বাঙালিকেও দিত, কেন ওখানে সেন্ট্রাল গুয়াহাটিতে আজকে মোটামুটি 70,000 বাঙালি আছে কাটার পরে। আর ওখানে কিন্তু আরএসএসের খুব বড় বড় বাঙালি লিডার আছে, এবং সেন্ট্রাল গুয়াহাটি থেকে একবারই বাঙালিকে টিকিট দিয়েছিল জনতা দল থেকে অজয় দাকে, এবং অজয় দা জিতেছিল। এখন যেহেতু এখানে একজন বিহারি সম্প্রদায়ের মানুষকে, আমি এটা কোনো সম্প্রদায়কে নিচু করছি না, কিন্তু প্রত্যেক সম্প্রদায়ের, বিহারি সম্প্রদায়ের যে যারা বিহারিদের মেনটেন করে, যেমন হিন্দুস্তান কেন্দ্রীয় বিদ্যালয়, ওখানেও যদি আপনি জিজ্ঞেস করবেন, বলবেন না না উনি আমাদের জন্য কিছু করেনি, উনি নিজেদের সম্প্রদায়ের জন্যই কিছু করেনি। তার উপরে যে বাঙালিরা নিশ্চয়ই বাঙালি ক্যান্ডিডেট পায়নি, তো তারা বাঙালিরা তো বিহারিকে ভোট দেবে বলে আমার মনে হয় না। আর সেকেন্ড হচ্ছে যে ওটাই আমি বলছি, আরেকজন যে আছে এজিপির ক্যান্ডিডেট, উনি কিন্তু পলিটিক্যালি ম্যাচিওর হয়নি। পলিটিক্যালি ম্যাচিওর হতে আরো 5 বছর লাগবে, কেন পলিটিক্যালি ম্যাচিওর হতে গেলে যে কোনো দলেরই ক্যান্ডিডেট হোক, চাই তৃণমূলের হোক, কংগ্রেসের হোক, বিজেপির হোক, তাকে কিন্তু 5 বছর ওই এরিয়ায় দেখতে লাগে, কাজ করতে লাগে, মানুষের সঙ্গে মিশতে লাগে, বিভিন্ন সমাজগুলো কাজের সঙ্গে যুক্ত হতে লাগে, তারপরে আপনার বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে ঘুরতে লাগে, তাদের কি করছে, তারা কি সমস্যা আছে। আপনি আজকে ভোটে দাঁড়িয়ে আজকেই যদি বলে জলের সমস্যা আছে, কলের সমস্যা আছে, রাস্তার সমস্যা আছে, মানুষ সেটা বুঝে গেছে। আপনি যে সমাজের সঙ্গে মিশে থাকবে, পাবলিকের সঙ্গে মিশে থাকবে, আমি এখানে আসার 2 মিনিট আগে, 5 মিনিট আগে আমি নামঘরে গেলাম। সেই নামঘরের যে হেড, যিনি নামঘরের মেন, উনি আমাকে সম্বর্ধনা দিল, উনি আমার জন্যে আহুতি দিল, আমার জন্য পুজো দিল, বলল না এবার সেন্ট্রাল গুয়াহাটিতে আমরা সবাই অভিজিৎ মজুমদারকে দেখতে চাই। কিসের জন্য বললো? যে আমি প্রথম থেকে ওনার সঙ্গে আছি। দেখেন, হাতছাড়া আমাদের কোনো সিটি হবে না। গুয়াহাটিতে যে 4টা সিট আছে ডিমোরিয়া সহিতে, আমরা কোনো সিটেই হারছি না, সেটা আমাদের পরিষ্কার। আজকে কিন্তু মানুষের যে আমাদের যে উন্নয়নমূলক কাজ হয়ে গেছে, বা আমরা যেসব কাজ আমরা করেছি, বা উন্নয়নমূলক কাজগুলো, বা যে ধরনের কাজ আমরা করছি, বা আমাদের মানুষের সাথে যে জনসংযোগ আছে, এই জনসংযোগের ভিত্তিতে আমি বলছি যে এই জনসংযোগের ভিত্তিতে মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ আমাদের পাশেই আছে। কারণ আমাদের দেখেন, দেখেন আমরা এই ধরনের রাজনীতি করি না, আমরা দেখেন এটাই পার্থক্য বিজেপির আর তৃণমূলের বলুন বা অন্য দলের। কারণ আমরা কোনো ভূমিপুত্র, আমরা বিজেপি, আমরা হিন্দু মুসলিম, আমরা দেখেন হিন্দু বলি মুসলিম, আমরা বিহারি বাঙালি উড়িয়া, আমরা সেটা ভাবি না, আমরা দুটাই ভাবি। আমি নিজে বিজেপি একটা হিন্দু প্রতিবাদ একটা দল, সেটা হিন্দু প্রতিবাদ দলে যখন আছে আমরা সবাইকে হিন্দু হিসাবেই ধরি, আমরা কেউ বিহারি
না বাঙালি, না উড়িয়া, না নেপালি আমরা সেভাবে করি না। আপনি কি কারণ চাইছেন বিজয় যে গুপ্তা গুয়াহাটিটা- উনি না, বিগত আপনি দিনে চাইছেন একজন গুয়াহাটিটা বিহারি উনি দখল একজন করে বিজেপির নিক? আপনি আগে এই ঘনিষ্ঠ কথাটার জবাব দিন। এবং আপনি নষ্টগান চাইছেন কি কর্ম গুয়াহাটিটা উনি বিহারি অনেক দখল বছর করে ধরে নিক? একজন সিনিয়র লিডার যদি বিজেপির, উনি চান বিজয় গুপ্তা উনি তাহলে অনেক ঠিক বছর আছে। ধরে এখানে কাজ করেছেন। তো উনাকে টিকিট দেওয়াতে বিজেপি যে হেরে যাবে সেটা একদম ভুল ধারণা, যেটা দাদা ভাবছে বলছেন, আমি কেন কিন্তু ভাবছি? সেটা সোশ্যাল কোনোদিনও হবে মিডিয়া না। খুললেই কারণ দেখা যাচ্ছে। সমাজ আমাদের সাথে, আপনাদের সবাই জনগণ ভাবছে, বলছে আমাদের সাথে। আপনাদের কি- কারণ আমরা অন্যান্য বিহারি বা candidate রা বাঙালি বলে ভাবছে। আমরা কখনো ভোট কি বিভাজন করিনি, আমরা ভোট বিভাজনে আমরা যাবো না, ভোট বিভাজন পলিটিক্স আমরা ঢুকি না। আমরা বলছি যে বিজেপি একটা হিন্দুবাদী দল, আমরা হিন্দুবাদী নিয়ে, আমরা হিন্দু নিয়ে কথা বলি, আমরা বাঙালি বা উড়িয়া নিয়ে কথা বলি না, যেটা আজকে তৃণমূলের নেতা বলে কিন্তু- যাচ্ছে। কিন্তু- কারণ ওদের না, না, আপনি পলিটিক্সটাই হলো হিন্দুবাদী গিয়ে দল যে বলছেন, হিন্দু, আপনি যে বিহার, হিন্দু বাঙালি, কিন্তু- বিহারি, কিন্তু উড়িয়া, শরীরটা আমার- পাঞ্জাবি, আমার সেই জায়গাতে এদেরকে একটা বিভাজন প্রশ্ন। করে ভোট টানা। আমাদের এই বিভাজনকে বিভাজন করে ভোট টানা নেই। আমরা একটাই জানি, হিন্দু মানে বিজেপির সাথে কিন্তু থাকবে, আর সমিতা আমার লোকজন এক্ষেত্রে একটা মানে ওকে প্রশ্ন, ভোট যে দেবে। বিজেপি নিজেই দাবি করে যে জাতি মাতি ভেটি, এই যে আপনাদের ভিশন বা আপনাদের একটা মাটির যে বিষয়টা রয়েছে, ভূমিপুত্র যদি আপনারা বলতে, সেই জায়গাতে দাঁড়িয়ে ভূমিপুত্র হলো না আসামের জন্য, কোথাও কি প্রভাব দেখেন পড়বে না? ভূমিপুত্র হলো কি হলো না সেটা না কোনো প্রভাব পড়তে যাবে না। কারণ ভূমিপুত্র যদি না ওনাকে আপনাকে কে বললো? আজকে একটা যে লোক এখানে আসামে থাকছে, আসামের হয়ে না, না, আছেন, আপনি মনে উনি করেন আসামের যে জন্য বিজয় কাজ কুমার- করছেন, উনি বিজয় কুমার সবকিছু গুপ্তা কাজ করছেন, উনি ভূমিপুত্র না তাহলে হতে এক পারবেন মিনিট না, আপনি সেটা শুধু কেউ হতে একটা পারে। কথা শুনে নিন। আজকে ভারতবর্ষের একটা- প্রত্যেকটা একটা লোকই জিনিস ভূমিপুত্র। আমাকে আজকে এক মিনিট ভারতবর্ষের হলেও চার্জ প্রত্যেকটা দেবেন, লোক আমি আপনি বুঝিয়ে দেবো যদি যে আজকে কতটা বিভিন্ন জায়গা ভূমিপুত্র থেকে প্রেমী। লোক অন্যখানে গেলে ইলেকশন খেলে জিততে পারছে, আজকে যদি ভূমিপুত্রই যদি হয়, তাহলে দাদা ভূমিপুত্র চিৎকার দিচ্ছে, ভূমিপুত্র যদি লাগে। আপনার দাদার দলের নেতাই আছেন সুস্মিতা দেব, উনি বরাক ভ্যালির হয়ে, বরাক ভ্যালির এমপি থেকে উনি ওয়েস্ট বেঙ্গল থেকে কেন নমিনেশন ফাইল করে আপনি রাজ্যসভাতে কি গেলেন? কথা বলছেন? উনি ভূমিপুত্র ছিলেন এটা না? তো কত গর্বের তাহলে কথা। গর্বের কথা যে তো পরে তো মমতা ভূমিপুত্র ব্যানার্জি কোথায় আসলো? তো, ওখানে ভূমিপুত্র যদি কথাই বলতেন, আমাদের ভূমিপুত্র মাতৃ রাষ্ট্র বলতে সুস্মিতা হবে। দেবকে কোনো প্রার্থী আপনার করেছে, মাতৃ সেটা আছে, রাজ্যসভা আপনার মেম্বার মা, করেছে আপনার আসামের মাতৃ মমতা উন্নতির ব্যানার্জি, জন্য। আমাদের এবং মাতৃ মা উনি মমতা এত বড় ব্যানার্জি না, parliamentarian উনি যে পার্লামেন্টে উনি প্রত্যেক বরাক ভ্যালিতে উনি জায়গায় পাচ্ছেন না, বরাক বরাক ভ্যালিতে ভ্যালিতে ওনার ভিত্তি নেই দেখে বলো, ওখানে গেছেন। আসাম তো বলো, ভূমিপুত্র কি ওখানে প্রত্যেকটা ছিল জায়গায় না? তুলে দিচ্ছে। সেটা ভূমিপুত্রের মধ্যেই পড়ছে। তো ভূমিপুত্র নিয়ে একজনকে টার্গেট করা, এই যে টার্গেট বেসড পলিটিক্স, এই টার্গেট বেসড পলিটিক্স আমরা ভূমিপুত্র নিয়ে আমরা করতে চাই না, আমরা করতেও চাই না। কারণ আমরা জানি যারা বিজেপির আছে ওরা বিজেপির থাকবে, হিন্দু সমাজ যারা বিজেপিকে সাপোর্ট করে আছে ওরা আগামীতেও আমাদের সাথে সাপোর্ট করে থাকবে। না, বলুন, সেটা বলুন, আমাদের কাজ বলুন। করে যাবে। কারণ বলুন, বিজয় সময় যেহেতু গুপ্তা শেষ, একজন অভিজিৎ। সিনিয়র বিজেপির এক মিনিট। লিডার, আমি এক মিনিট উনি সময় নেব। আমাদের আপনার ভূমিপুত্র সহসভাপতি ছিলেন, কথা উনি বুঝিয়ে দিচ্ছি। উনি সবকিছুতেই দাদা, আমাদের সাথে আমাকে ছিলেন। এক আর মিনিট উনি বলুন, বলুন, আগামী অভিজিৎ, দিনে বলুন। বিজয় এটা গুপ্তা শেষ আমাদের হয়ে সাথে যাবে। ছিলেন। বলুন, বিজয় বলুন। গুপ্তাকে ইলেকশন এইভাবে জেতাবে বললে তো বলা যাবে না। যারা কারণ সাধারণ আমি মানুষ খুব একটা জিতবে, ইম্পর্টেন্ট কথা জিতবে। বলবো সময় আজকে। আমি একটু বেরোতে তৃণমূলকে হবে। আমি স্কোপ একটা দেবো। ইম্পর্টেন্ট কথা বলবো, বলুন, শুনুন। বলুন। আমি ছিলাম, আমি এই ভূমিপুত্রের বিজয় গুপ্তা কত বড় যে আমার আসামকে, আমাদের এখানের মানুষকে ভালোবাসে সেটা বুঝিয়ে দিচ্ছি। আমি ছিলাম আসাম ইলেকট্রিসিটি বোর্ডের ডাইরেক্টর 8 বছর। 8 বছরে আমি আসাম ইলেকট্রিসিটি বোর্ডে 50 বছরের লোকসান হওয়া কোম্পানিকে আমি 3 বছরের মাথায় প্রফিট করিয়ে দিয়েছি। আর বিজয় গুপ্তা কি করেছে জানেন? এটা হয়তো কেউ জানেন না। বিজয় গুপ্তা 2 বছরের জন্য ছিল নেপকো চেয়ারম্যান। জিজ্ঞেস করুন, যেই নেপকো আমাদের নর্থ ইস্টের জন্য, যে নেপকো আমাদের এইখানকার ছেলেপেলাদের জীবিকা রোজগারের একটা সংস্থা, যে নেপকোকে ইন্দিরা গান্ধী করে গেছিল, সেই নেপকোকে 2 বছরের মধ্যে এনটিপিসি কাছে বেচে দিয়েছে এই আপনাদের এই বিহার থেকে আসা দেখেন, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রার্থী। দাদা, আপনি আপনি যে যখন জিজ্ঞাসা করলেন রাজনৈতিকভাবে যদি আপনি ভূমিপুত্র বিজয় হতো গুপ্তাকে আপনি যেটা তাহলে বলছেন আসামের সেটা জনগণের রাজনৈতিক জন্য ব্যাপার। কাজ কোনো করতো। ভিত্তি যদি ছাড়া ভূমিপুত্র কথা আপনি হতো, বলবেন না। তাহলে উনি এই ভূমিপুত্র নেপকোকে ছিলেন 1000 দেখে কোটি ওনাকে টাকা বিজেপি এখানে profit, টিকিট দিয়েছে। দাদা আর 1000 এই কোটি টাকা ভূমিপুত্র profit আছেন কে দেখে টিকিটটা বিদেশে উনি পেয়েছেন। আপনার আর উনি এত বছর ধরে আসামের আমাদের বাইরে নিয়ে আসামে চলে আসেনি। গেছে। আসামে তো উনি 1000 কোটি টাকা যখন যখন উনি profit ব্যবসা করতো, করছেন, আসামে সেই আসামের সাথে কোম্পানিকে জড়িত আছেন, আসামের মাটির সাথে জড়িত, বিজয় গুপ্তা আসামের এনটিপিসির কালচারের সাথে কাছে উনি বেচে জড়িত। দিয়েছে। এই এর জড়িততার থেকে জন্য আরো ওনাকে প্রমাণ টিকিটটা কিছু হয় না। পেয়েছেন। যেখানে তার জন্য উনি নেপকোতে এখানে আমার আগামী আজকের দিনে উনি সময় শেষ। নির্বাচিত হয়ে আসবেন। আজকের সময় শেষ। অভিজিৎ দার সমিতি আমি দুজনকেই থামাবো। হবে না। উনি